সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী দেখতে দেখতে আমাদের সর্বশেষ ক্লাস, অর্থাৎ সেকেন্ড পেপারে আমাদের যে সাজেশনমূলক 10টি আর্থিক বিবরণী নেওয়ার কথা ছিল এবং সেটির আজকে হচ্ছে সর্বশেষ ক্লাস, অর্থাৎ আর্থিক বিবরণী আজকে হচ্ছে 10ম ক্লাস সেকেন্ড পেপারে। তো আমার দৃঢ় বিশ্বাস, একটি ছাত্রছাত্রী অসংখ্য অগণিত আর্থিক বিবরণী অঙ্ক করার থেকে এই 10টি অঙ্ক যদি ভিডিও দেখে একবার এবং নিজে থেকে একবার, দুইবার, তিনবার করতে পারে, যারা 26 ব্যাচ আছো তারা বেশি সময় পাবা না, একবার ভিডিও দেখে ক্লাসটা করবে এবং নিজে একবার না দেখে করবা, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষার আগে এই 10টার বাইরে কোনো অঙ্ক করার দরকার নাই। এবং দ্বিতীয়ত, যারা 26-27 ব্যাচ আছে, যাদের কলেজে টেস্ট পরীক্ষা হবে সামনে, তারাও চাইলে শুধু এই 10টা অঙ্ক করলেই এনাফ। এবং তোমাদেরও বোর্ড পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে চাও অল্প করে, তাহলে এই 10টি প্রশ্ন পড়লেই এবং আমার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার প্রস্তুতিও সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস আছে। ওকে, তাহলে যদি আমার প্রতি তোমাদের আস্থা ও বিশ্বাস থাকে, তাহলে তুমি আমাকে ফলো করে এতটুকু প্রস্তুতি ভালোভাবে নিতে পারো। তা আসো আমাদের শেষ ক্লাসটা করি আর্থিক বিবরণীর। আজকে আমরা করব হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর গোমতী লিমিটেড। এই অঙ্কটা একটু ডিফারেন্ট হচ্ছে। সংরক্ষিত আয় বিবরণী না চেয়ে এখানে মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো আমাদের চলতি বছর শেষে মালিকানা সত্ত্ব পরিবর্তন নির্ণয় করতে। সাধারণত মালিকানা সত্ত্ব বিবরণী খুব কম আসে বা আসে না বললেই চলে। সো মালিকানা সত্ত্ব বিবরণী বা শেয়ারদের সত্ত্ব বিবরণী জিনিসটা কেমন? মালিকানা সত্ত্বের বা শেয়ারদের সত্ত্বের মূল কিছু অংশ আছে। এক নাম্বার হচ্ছে শেয়ার মূলধন। সো এই হচ্ছে এটার ছক, নমুনা ছক। প্রথম হচ্ছে শেয়ার মূলধন, তারপরে সাধারণ সঞ্চিতি বা শেয়ার অধিহার, তারপর হচ্ছে সঞ্চিতি তহবিল, তারপর হচ্ছে সংরক্ষিত আয়। এই প্রত্যেকটা হচ্ছে মালিকানা সত্ত্বের কি এক একটা উপাদান। সো এই উপাদানগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। এরপরে রেয়া মিলে যেগুলো দেয়া থাকবে সেই উপাদানগুলো ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। অর্থাৎ রেয়া মিলে যে উপাদানগুলো দেয়া থাকবে সেগুলো ব্যালেন্স বিডি নামে শুরুতে আমরা লিখে দেবো। যেটা থাকবে না সেই ঘরটা আমাদের দরকার হবে না। এরপরে যেগুলো যোগ বিয়োগ করতে হবে সংরক্ষিত আয়ের সাথে, সেই সংরক্ষিত আয়ের সাথে যোগ বিয়োগ করবা বা অন্য কোনোটার সাথে যোগ বিয়োগ করতে লাগলে এইভাবে করবা। সো এইটা আমাদের পরীক্ষায় যদি আননন কিছু আসে তাহলে এরকম কিছু একটা আসতে পারে, তাই আমি আমার সাজেশন এটা রেখেছি। তো আসো বরাবরের মতো প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে রেওয়া মিলকে চুলচেরা বিশ্লেষণ করতে হয়। তাহলে আমাদের সেই কাজটা আমরা করবো, চুলচেরা বিশ্লেষণ। তো প্রথমে বলা আছে মূলধন 1,20,000 টাকা এবং শেয়ার 10 টাকা হারে। অর্থাৎ এখানে শেয়ার আছে কত? 1,20,000 শেয়ার, প্রতিটি শেয়ারের ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু 10 টাকা। তো শেয়ার মূলধন এটি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, যেটা আমাদের করতে বলছে গ নাম্বারে, মালিকানা সত্ত্ব অংশ। নগদ হচ্ছে একটি চলতি সম্পদ, চলতি সম্পদ। তারপরে আসি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবও কি? একটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ এবং প্রদেয় হিসাব কি বলো? চলতি দায়। মজুদ পণ্য, শুধু মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে ব্যয় হিসাব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যায়। এবং শুধু মজুদ পণ্য থাকলে সেটা সমাপনী ধরবো না কি ধরবো? দেখো এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় আছে। যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে এর কাপল হিসাবে বিক্রিত পণ্যের ব্যয়ের কাপল হিসাবে হচ্ছে সমাপনী মজুদ পণ্য থাকে। সুতরাং আমরা রেওয়া মিল অধ্যায় শিখেছি, রেওয়া মিলের মধ্যে যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে সেই মজুদ পণ্যটা কি? সমাপনী মজুদ। সো এটা হলো সমাপনী মজুদ এবং এটা সমাপনী মজুদ কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। যন্ত্রপাতি জানি এটা আমাদের স্থায়ী সম্পদ। 10% ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায় এবং এর সাথে একটা পার্সেন্টেজ আছে, তার মানে এটা কাজ হবে তিনটা। প্রথমত 10% ঋণপত্র 2 লক্ষ টাকা, এটি হচ্ছে কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়ে যাবে। এটা হচ্ছে রেওয়া মিলের আইটেম, একবার হবে। এরপর এটার সাথে একটা দাগ দিলাম, কেন? কারণ এর সাথে পার্সেন্টেজ আছে, অর্থাৎ ঋণের সুদ আছে। আর সুদটা হচ্ছে একটা গুপ্ত সমন্বয়, রেওয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। এর কাজ হবে আবার কয়বার? 2 বার। দেখো এই ঋণটা নেওয়া হয়েছে কবে? 8-এর শুরুতে। যদি 1 তারিখ থাকে, যে মাসের 1 তারিখ থাকে, তার মানে ওই মাসটা কিন্তু ব্যবহার হয়েছে লোনটা। তাহলে 8, 9, 10, 11, 12, তাহলে 5 মাস লোনটা আমি ইউজ করছি। তাহলে আমার সুদটা হবে কয় মাসে? 5 মাসের। আসো আমরা একটু সুদটা ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে 2 লক্ষ টাকা ইন্টু 10%, কোনো কিছু 10% করলে ডান দিক থেকে একবার আগে দশমিক, তাহলে এখানে কত হবে? 20,000 টাকা হচ্ছে বাৎসরিক সুদ। কোনো কিছু পার্সেন্টেজ করার পরে যে অ্যামাউন্টটা বের হয় সেটা হচ্ছে 1 বছরের সুদ। সো এই 1 বছরের সুদকে আমরা 12 দিয়ে ভাগ দিলে, বা এক বছরের যেহেতু কত মাস? 12 মাস, 12 দিয়ে ভাগ দিলাম। আমাদের কয় মাস লোনটা ইউজ হয়েছে? 9 মাস ইউজ হয়েছে। তাহলে যদি কয় মাস হয়েছে?
8, 9, 10, 11, 12 5 মাস ইউজ হয়েছে, তাহলে আমরা 5 দিয়ে কি করব, গুণ করব, 5 মাসের সুদ বের করব। তো আমরা যদি কাটাকাটি করি, দেখো 6 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি 6, আর এখানে হবে কত, 10। আচ্ছা, আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। আবার 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটা হলো 5। আচ্ছা, আমরা ক্যালকুলেটর ছাড়াও আমরা করতে পারবো চাইলে। 50, 20,000। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে তাড়াতাড়ি হবে। 20, 1, 2, 3 ভাগ 12 ইন্টু 5। আচ্ছা, 8,333। তাহলে এখানে আমাদের 8,000 তাহলে আমাদের সুদ হচ্ছে 8,333 টাকা। 8,333 টাকা হচ্ছে সুদ। সেই সুদটা কোথায় কোথায় যাবে? সেই সুদটা একবার যাবে হচ্ছে অপরিচালন ব্যয় যাবে এবং চলতি দায়ে যাবে। অপরিচালন ব্যয় যাবে এবং কোথায় যাবে? চলতি দায়ে যাবে। তাহলে এই সুদটা হচ্ছে সমন্বয়, এবং সমন্বয়ের আইটেম 2 বার হলো, তাহলে মোট 3 বার যাবে। সাধারণ সঞ্চিত তহবিল, এটি হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। সাধারণ সঞ্চিত তহবিল শেয়ার অধিকার সংরক্ষিত হয়, শেয়ার মূলধন, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। সংরক্ষিত হয়, এটাও কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। বিক্রয় ফেরত ও বিক্রয়, সো এটা হচ্ছে বিক্রয় এবং এটা হচ্ছে ফেরত। বিক্রয় ফেরত, বিক্রয় থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো বিক্রয়ের সাথে একটা দাগ দিলাম, বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রদত্ত বাট্টা, আচ্ছা বাট্টা 2 প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। সো কারবারি বাট্টা, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এগুলো হচ্ছে কারবারি বাট্টা। ক্রয় এবং বিক্রয় লেখা থাকে। সো কারবারি বাট্টা, এটা ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ দিতে হয়, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ দিতে হয়। আর প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা, এগুলো হচ্ছে নগদ বাট্টা। এটা হচ্ছে প্রদত্ত বাট্টা পরিচালন ব্যয় নিবা, এবং প্রাপ্ত বাট্টা থাকলে এটা অপরিচালন আয় নিবা। তাহলে প্রদত্ত বাট্টা হচ্ছে পরিচালন ব্যয় যাবে, প্রদত্ত বাট্টা পরিচালন ব্যয়। আর প্রাপ্ত বাট্টা থাকলে কি করতাম? প্রাপ্ত বাট্টা থাকলে হচ্ছে অপরিচালন আয় নিতাম। বিক্রিত পণ্যের ব্যয়, সো এটা একটি ব্যয় হিসাব। বিমা সেলামি 15 মাস, এটা হচ্ছে রেয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। 15 মাস, কারণ আমাদের খরচ নিতে হবে হচ্ছে 12 মাসে, তাহলে 3 মাস কি করছে? অগ্রিম দিছে, সো অগ্রিম বিমা। তাহলে 45,000, এটা হচ্ছে 15 মাসে, 45,000 ভাগ হচ্ছে 15, তাহলে কত মাস অগ্রিম? 3 মাস অগ্রিম। 15 দিয়ে যদি 45-এ কাটি, 3 15 45, 3 দিয়ে 3 গুণ করলে কত হবে? 9। সো 9,000 টাকা হচ্ছে অগ্রিম। সো এই 9,000 টাকা কি হবে? চলতি সম্পদে যাবে। 9,000 টাকা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। শিক্ষানবিশ সেলামি 20,000 টাকা। সো 20,000 টাকাকে 2 দিয়ে ভাগ দিলে 1 বছরে কত হবে? 10,000 টাকা। তো শিক্ষানবিশ ইসলামী হচ্ছে 1 বছরের যেটা আয় রাখবো, আর 1 বছরের আয়টা কি? অগ্রিম আয়। শিক্ষানবিশ ইসলামী হচ্ছে আয়, তাহলে 1 বছরে 10,000 টাকা হবে আয়, আর 10,000 টাকা কি হবে? আয় যদি অগ্রিম নেওয়া হয় সেটা চলতি দায়ে যাবে। তো আর একবার কোথায় যাবে? চলতি দায়ে। তো এটাও কি সমন্বয়, রেওয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়, কারণ 1 বছর আয় দেখাবো আর 1 বছর চলতি দায়ে যাবে। বেতন খরচ হিসাব, ব্যয় হিসাব, সাধারণ খরচ হিসাব। এবার যথারীতি আমরা সমন্বয়গুলো পড়বো। সমন্বয় খুবই ইজি, 2টা সমন্বয় দেওয়া হয়েছে। নিট মুনাফা যদি হয়, যদি নিট মুনাফা হয়, আর না হলে নাই। যদি নিট মুনাফা 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, যদি হয়, না হলে কিন্তু না। যদি নিট মুনাফা হয় তাহলে 20%, মুনাফা 20%, তাহলে সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে। যদি মুনাফা হয় তাহলে তার 20% সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে। তো এই মুনাফাটা সাধারণ সঞ্চিতির সাথে কি হবে বলো? যোগ করতে হবে। সাধারণ সঞ্চিতির সাথে যোগ করতে হবে এবং সংরক্ষিত আয় থেকে এটা বিয়োগ করতে হবে। কোনো তহবিলে স্থানান্তর, সেই স্থানান্তরিত টাকা কোথা থেকে আসবে? সংরক্ষিত আয় থেকে আসবে। কেমন? সংরক্ষিত আয় থেকে একবার বিয়োগ করতে হবে, এবং সংশ্লিষ্ট এই হলো সংরক্ষিত আয়, এই হচ্ছে সাধারণ সঞ্চিতি। সংরক্ষিত আয়ের টাকা সাধারণ সঞ্চিতি তহবিল যাবে, সাধারণ সঞ্চিতি বেড়ে যাবে, সংরক্ষিত আয় কমে যাবে, এবং সেটা হবে নিট মুনাফার 20%। তাহলে 2 বার কাজ করতে হবে। তারপর হচ্ছে 10% কি করতে হবে? লভ্যাংশ ঘোষণা করতে হবে। সো লভ্যাংশ ঘোষণা এর কাজ আমরা প্রত্যেকটা অঙ্কেই দেখেছি। এর লভ্যাংশ ঘোষণা করতে হয় কোথা থেকে? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়, এবং এই প্রদেয় বা
প্রস্তাবিত লভ্যাংশটা চলতি দায়ের প্রাথমিক দায়, কারণ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে এখনো প্রদান করেনি, যেহেতু প্রদান করেনি তাই হচ্ছে কোম্পানিটা সাময়িক দায় বা চলতি দায় হিসাবে এটা রাখতে হয়। চলতি বছরের নিট বিক্রয়ের পরিমাণ বের করো। সো জাস্ট বিক্রয়ের সাথে যে কাজ আছে যোগ বিয়োগ, বিক্রয়ের সাথে যাবতীয় যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট বিক্রয়। মোট মুনাফার পরিমাণ 3,35,000 ধরে বিশদ আয় বিবরণী সম্পন্ন করো। তাহলে মোট লাভ ধরে নিলাম, বিশদ আয় বিবরণী সম্পন্ন, অর্থাৎ বিশদ আয় বিবরণীর শেষে কি থাকে, নিট মুনাফা। সো এটা আমরা খ নাম্বারে 3,45,000 টাকা মোট লাভ ধরে নিব। 3,45,000 টাকা, 3,45,000 টাকা মোট লাভ, ব্র্যাকেটে আমরা লিখতে পারি প্রশ্নে প্রদত্ত মোট লাভ ধরে আমাদের লাস্টে নিট লাভ বের করতে হবে। এবং লাস্টে কি বলছে, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। সো মালিকানা সত্ত্ব বিবরণীর ছকটা কেমন হবে, প্রথমে বিবরণ, এরপর মালিকানা সত্ত্বের যে অংশগুলা, শেয়ার মূলধন, এই অঙ্কের মধ্যে শেয়ার মূলধন আছে, সঞ্চিত তহবিল আছে এবং কি আছে, সংরক্ষিত আয় আছে, এভাবে লিখবো এবং মোট টাকা এটা। তাহলে আমরা অঙ্কটা শুরু করি শুরু থেকে। প্রথমে আসি মূলধন। আমরা যেটি মূলধন কার অংশ, মালিকানা সত্ত্বের অংশ। সো এই অঙ্কে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলেছে। সো এই 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা কোথায় যাবে, 12 লক্ষ টাকা যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে। ওকে, মালিকানা সত্ত্ব বিবরণীতে। বারো লক্ষ টাকা মালিকানা সত্ত্ব বিবরণীতে। শেয়ার মূলধন 12 লক্ষ টাকা। সো প্রথমে রিয়ামিল থেকে যা পাবো সেগুলো হচ্ছে ব্যালেন্স বিডি, অর্থাৎ রিয়ামিলে যা ছিল সেগুলো হচ্ছে প্রারম্ভিক। ব্যালেন্স বিডি মানে কি, প্রারম্ভিক। রিয়ামিলে যা দেয়া থাকবে প্রত্যেকটা উপাদান সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। আর এখানে কয়টা ঘর হবে এটা কিন্তু রিয়ামিল থেকে ডিসাইড করতে হবে। দেখো আমাদের রিয়ামিলে কয়টা অংশ ছিল মালিকানা সত্ত্বের, 1 2 3। তাহলে মালিকানা সত্ত্বের উপাদান ছিল কয়টা, 3টা। তো এই 3 যদি এখানে 4টা থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে দেখো 1 2 3, 3টা ঘর, আর একটা হচ্ছে মোট টাকা। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীর অংশগুলা কি কি এটা একটু মনে রাখতে হবে, চাইলে তুমি নোট ডাউন করে রাখতে পারো, আমি মুখে মুখে বলি। 1 নম্বর হচ্ছে শেয়ার মূলধন, 2 হচ্ছে সংরক্ষিত আয়, 3 হচ্ছে শেয়ার অধিহার, তারপর হচ্ছে সাধারণ সঞ্চিতি তহবিল অথবা লভ্যাংশ সমতাকরণ তহবিল, এগুলোই হচ্ছে মালিকানা, অথবা সিঙ্কিং পার্ট বা প্রতিপূরক তহবিল, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। ঠিক আছে, এর বাইরে সাধারণত থাকবে না। তো তুমি কি করতে পারো, তুমি চাইলে এইগুলো যে কয়টা থাকবে সে কয়টা ঘর হবে, সাথে মোট টাকা। যদি 4টা উপাদান থাকে তাহলে 5টা ঘর করবা, কারণ মোট টাকা একটা। তো আমাদের এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা, 3টে এবং মোট টাকা একটা, 4টা ঘর। এই আমরা হচ্ছে 4টা ঘর আঁকলাম। আচ্ছা, এরপরে দেখো নগদ হচ্ছে কোথায় যাবে, চলতি সম্পদে। তো চলতি সম্পদ আমাদের এখানে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা আসবে না। প্রাপ্য হিসাব আসবে না, কারণ চলতি সম্পদ আমাদের আর্থিক অবস্থার বিবরণ নির্ণয় করতে বলেনি। প্রদেয় হিসাব এটারও দরকার নাই, মজুত পণ্য এটারও দরকার নাই, যন্ত্রপাতি সম্পদ এটারও দরকার নাই, 10% ঋণপত্র এটার দরকার নাই, কিন্তু এর সুদ আছে। দেখো অপরিচালন ব্যয়, হ্যাঁ অপরিচালন ব্যয় দরকার আছে, কিন্তু চলতি দায় দরকার নাই। তাহলে এই ঋণের সুদ কত টাকা ছিল, 8,333 টাকা। এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে খ নাম্বারে। দেখো খ নাম্বারে পরিচালন বাদ, মোট লাভ থেকে বাদ পরিচালন ব্যয়। সো পরিচালন ব্যয়, এরপরে হচ্ছে পরিচালন মুনাফা যোগ অপরিচালন আয় মাইনাস অপরিচালন মুনাফা, অপরিচালন ব্যয়গুলা যোগ অপরিচালন আয় এবং বিয়োগ অপরিচালন আয়। তো অপরিচালন আয়ের মধ্যে আমরা পেলাম হচ্ছে কি, অপরিচালন আয় না ব্যয়, অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। তাহলে অপরিচালন ব্যয়ের মধ্যে কি পেলাম, ঋণের সুদ, ঋণের সুদ। তো অপরিচালন ব্যয়ের মধ্যে কি আছে, ঋণের সুদ। তো ঋণের সুদ ছাড়া আর কোনো কি অপরিচালন ব্যয় আছে, ঋণের সুদ ছাড়া অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়ের মধ্যে আর নাই।
তাহলে অপরিচালনের মধ্যে আর যদি না থাকে তাহলে ঋণের সুদ 8,333 আমরা এই কলামে লিখতে পারি। আচ্ছা তুমি ধরো জানো না কি আছে, তুমি চাইলে প্রথম কলামে লিখলা, পরবর্তীতে আবার তৃতীয় কলামে লিখলেও সমস্যা নেই। তাহলে আমাদের 10% ঋণপত্র 2 লক্ষ টাকা একবার কোথায় যাওয়ার কথা, দীর্ঘমেয়াদী দায়, সেটি নির্ণয় করতে বলেনি, দ্যাটস ওয়াই যাবে না। এবং ঋণের সুদটা কোথায় যাবে, অপরিচালন ব্যয় আমরা লিখলাম, এবং অপরিচালন ব্যয় বকেয়া থাকলে সেটা চলতি দায়ে লিখতে হয়, সুতরাং চলতি দায় নির্ণয় করতে বলেনি, এটিও যাবে না। সাধারণ সঞ্চিত তহবিল, এটি কার অংশ, মালিকানা সত্ত্বের অংশ, কত টাকা, 1,50,000 টাকা। রেয়া মিলে যেগুলো দেয়া থাকবে মালিকানা সত্ত্বের অংশ সেটা হচ্ছে প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি, সো 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা কোথায়, সঞ্চিত তহবিলে। সো রেয়া মিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি ব্যালেন্স বিডি নামে লিখতে হবে, প্রারম্ভিক জের। এবার সংরক্ষিত আয় 2,25,000 টাকা, 1/1/2018, 1/1 মানে কি বছরের শুরুতে, প্রারম্ভিক জের। সো সংরক্ষিত আয় কত আছে, 2,25,000 টাকা। সো সংরক্ষিত আয় 2,25,000। সো রেয়া মিলে যেগুলো দেওয়া ছিল সবগুলো আছে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক জের। ওকে ডান। বিক্রয় ফেরত, বিক্রয় কত টাকা ছিল, 11 লক্ষ, বিক্রয় ফেরত কত, 15,000। ক নাম্বারে আমাদের কি নির্ণয় করতে বলছে, নিট বিক্রয় নির্ণয় করতে বলেছে। তাহলে 11 লক্ষ থেকে 15,000 টাকা বিয়োগ, 11 লক্ষ থেকে 15,000 টাকা বিয়োগ, তাহলে বিক্রয় আছে কত, 11 লক্ষ মাইনাস বিক্রয় ফেরত 15,000, কত হবে, 10,85,000 টাকা হচ্ছে নিট বিক্রয় হচ্ছে 10,85,000। তো নিট বিক্রয় হচ্ছে কত টাকা, 10,85,000 টাকা। ওকে, আমাদের ক নাম্বার শেষ। প্রদত্ত বার্তা পরিচালন ব্যয় যাবে কত, 5,000। প্রদত্ত বার্তা পরিচালন ব্যয় যাবে 5,000 টাকা। প্রদত্ত বার্তা পরিচালন ব্যয় 2 নম্বর কলামে লিখব। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে একটি ব্যয় হিসাবে, এটা কোথায় যায়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। সো মোট লাভ তো প্রশ্নে দেওয়া ছিল, এই জন্য বিক্রয় বা বিক্রয় ফেরত আমাদের আয় বিবরণীতে আসবে না এবং বিক্রিত পণ্যের ব্যয় আসবে না, কারণ আমরা জানি নিট বিক্রয় থেকে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু মোট লাভ। প্রশ্নে মোট লাভ দেয়াই ছিল, সুতরাং এই অংশ আর দরকার নাই, সো এটিও যাবে না বা। বিমা সেলামি হচ্ছে পরিচালন ব্যয়, তাহলে বিমা সেলামি পরিচালন ব্যয় 15 মাসে, 3 মাসের হচ্ছে অগ্রিম, 3 মাস কত টাকা, 9,000 টাকা। তো বিমা সেলামি টোটাল আমরা কত টাকা পেড করছি, 45,000, যার মধ্যে অগ্রিম পেড করছি কত, 9,000। সো 45 থেকে 9,000 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের 12 মাসের খরচ বের হবে। বিমা সেলামি মাইনাস অগ্রিম হচ্ছে 3 মাসেরটা 9,000 টাকা, তাহলে কত থাকবে, 45 থেকে 5 চলে গেলে 40, 40 থেকে 4 গেলে 36,000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল বিমা খরচ। আর এই অগ্রিম বিমা 9,000 টাকা আর একবার কোথায় যাবে, চলতি সম্পদে, যেহেতু সম্পদ নির্ণয় করতে বলেনি সুতরাং এটি আর যাবে না। বিমা সেলামি কাছে শিক্ষানবী সেলামি 2 বছরের। আচ্ছা, শিক্ষানবী সেলামি হচ্ছে 20,000 টাকা, 10,000 টাকা আয় হবে এবং 10,000 টাকা কি হবে বলো তো, 10,000 টাকা দায়ে যাবে। সো শিক্ষানবী ইসলামী হচ্ছে একটি অপরিচালন আয়, তাহলে 10,000 টাকা শিক্ষানবী ইসলাম হচ্ছে একটা অপরিচালন আয়। অপরিচালন আয় শিক্ষানবী ইসলামী, শিক্ষানবী ইসলামী ছিল কত টাকা, 20,000 মাইনাস 10,000। আচ্ছা, অপরিচালন আয় কোনোটা নাই, তাহলে আমরা দ্বিতীয় ঘর লিখব, 20,000 মাইনাস 10,000 ইকুয়ালস টু কত, অপরিচালনায় 10,000। তাহলে এই 10,000 কে অগ্রিম,
তো মাইনাস অগ্রিম, অগ্রিম সেখানে বেশিলাম আমি 10,000, সো 10,000 বাদ দিয়ে দিলাম। তাহলে ওই 10,000 টাকা কোথায় যাওয়ার কথা ছিল? চলতি দায়। যেহেতু চলতি দায় আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যায়, সো এটি নির্ণয় করতে বলেনি, এটা আর যাবে না। তাহলে এই কাজ শেষ। বেতন খরচ, সাধারণ খরচ দুইটা পরিচালন ব্যয় 95,000 এবং 25,000। বেতন খরচ, একটা হলো সাধারণ খরচ, একটা বেতন খরচ আর একটা কি সাধারণ খরচ। তো এই তো আমাদের আর কি আছে, এবারে আমরা সমন্বয় চেক করব। রেয়ামিল শেষ, সমন্বয় চেক করব। সমন্বয় বলছে যদি মনে হয় তাহলে সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে। আর 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তাহলে সমন্বয়ের দুটা কাজ। 10% লভ্যাংশ ঘোষণা, শেয়ার মূলধন কত টাকা ছিল? মূলধনের 10% ঘোষণা করতে হবে। সেই দুটা কাজ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধন আছে কত? 12 লক্ষ টাকা। সো 12 লক্ষ ইন্টু 10%। 12 লক্ষ টাকা 10% করলে কত হবে? 12, তাহলে কত হবে? 1,20,000 টাকা। সো লভ্যাংশ ঘোষণা কি করতে হয়? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়। তাহলে সংরক্ষিত আয়, এখানে বিয়োগ ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ 1,20,000 টাকা। এটা সংরক্ষিত আয় থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আরেকবার কোথায় যাবে? এই ঘোষণাকৃত লভ্যাংশ চলতি দায়, যেহেতু চলতি দায় নির্ণয় করতে বলেনি, তার মানে ওই কাজটা হবে না। এই জায়গাটা কেন ফাঁকা রাখলাম? কারণ হচ্ছে সংরক্ষিত আয়ের সাথে নিট লাভ হলে নিট লাভটা কি করতে হয়? যোগ করতে হয়। এই জন্য আমরা এখানে একটু ফাঁকা রাখলাম। আর একটা সমন্বয় কি বলছে? 20% সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে। এখনো আমরা জানি না, আগে খ নাম্বার করতে হবে নিট মুনাফা কত টাকা হয়, তার 20% সাধারণত আমরা লিখে রাখতে পারি সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর মানে কি? সাধারণ সঞ্চিতির সাথে যোগ হবে এবং সংরক্ষিত আয় থেকে কি হবে? বিয়োগ হবে। তাহলে সঞ্চিতি তহবিলে স্থানান্তর, যত তহবিলে স্থানান্তর করতে বলে সাধারণত এগুলো হচ্ছে মুনাফার টাকা বিভিন্ন তহবিলে বন্টন করতে হবে। সো ওই সংশ্লিষ্ট তহবিলটা বেড়ে যায়, যোগ করতে হয়, এবং সংরক্ষিত আয় থেকে সেটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে যত টাকা হবে বিয়োগ করতে হবে, আর সঞ্চিত তহবিলে সেটা কি করতে হবে? এটা হচ্ছে যোগ করতে হবে। সো এটা আমরা খ নাম্বার করার পর করব। আসো খ। মোট লাভ 3,35,000। মোট লাভ থেকে পরিচালন ব্যয়গুলো সবগুলো যদি করি, কত? 5,000, 36, 41,000 যোগ 95 যোগ, তাহলে 1,61,000 হচ্ছে পরিচালন ব্যয়। 1,61,000। তাহলে এটাকে আমরা বলি পরিচালন মুনাফা। 3,00,000 1,84,000 হচ্ছে পরিচালন মুনাফা। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা। দেন অপরিচালন আয়টা যোগ হবে এবং অপরিচালন ব্যয়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 1,84,000 এর সাথে যোগ 10 মাইনাস, তাহলে 1,85,667। 1,85,667। 1,85,000 কত? 667। এক লক্ষ, দেখো এখানে আমাদের অঙ্ক অনুযায়ী সব ঠিক আছে। এখানে আমাদের পরিচালন, এই যে ঋণের সুদ যেটা আমরা ক্যালকুলেশন করেছি, তো ঋণের সুদটা ক্যালকুলেশনে আমাদের প্রশ্নে এখানে টাইপিং মিস্টেক আছে। কি
কিভাবে দেখো, এখানে হচ্ছে 1/8/2018, এটা 8 না, এটা হচ্ছে 4। তার মানে ঋণপত্র শুরু হচ্ছে এরকম ডেটটা ছিল 1/4/2018। এই 4 এখানে হয়ে গেছে 8। আমরা যে ক্যালকুলেশন করেছি এই অনুযায়ী আমাদের অঙ্ক যা হয়েছে উত্তর, এই যে কত টাকা হয়েছে এইটাই উত্তর, ঠিক আছে, এটাই উত্তর। কিন্তু এখানে অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষার প্রশ্নে ছিল কত, 1/4। সো আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। যদি 1/4 হয় তাহলে সুদ কত হবে, 4 থেকে শুরু হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদ যাবে, তো 3 মাস বাদ গেলে 9 মাসের সুদ হবে। সো এখানে আমাদের তখন গুণ হবে 5 দিয়ে না, তখন আমাদের গুণ করতে হবে কত দিয়ে, 9 দিয়ে গুণ করতে হবে। আর 9 দিয়ে যদি গুণ করি 20,000, 1 2 3 ভাগ হচ্ছে 12 ইন্টু হচ্ছে 9, তাহলে 15,000 টাকা। তখন 8,033 না হয় কত হবে, 15,000। সো আমাদের টাইপিং মিস্টেক ছিল এই 15,000। তো এই 15,000 এখন কোথায় যাবে, এই যে এখানে যাবে, এখানে হবে 15,000। যদি অঙ্কে আমাদের যে টাইপিং ছিল 8, ওইটা অনুযায়ী আমাদের 5 মাসেরই সুদ ধরতাম। যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্ন যেটা ছিল আমরা সেটা যদি করতে যাই তাহলে হবে 15,000। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে কত হয়, 1,84,000 পরিচালনা আয় যোগ 10, 1,79,000 টাকা হচ্ছে আমাদের, 1,79,000 টাকা হচ্ছে কি বলতো আমাদের নিট মুনাফা। এই অঙ্কে কি নাই, ট্যাক্স নাই, তাই আমাদের এটাই নিট মুনাফা হচ্ছে 1,79,000। এবার দেখো আমাদের সমন্বয় বলছিল যদি মুনাফা হয় তাহলে মুনাফা হইলো কত, 1,79,000, 1,79,000, তার 20% সঞ্চিত হাবিলে স্থানান্তর করতে হবে। তাহলে 1,79,000 টাকার 20%, 1,79,000 টাকা কত পার্সেন্ট, 20%। আচ্ছা, এই নিট মুনাফা আমরা কি করি, সংরক্ষিত আয়ের সাথে নিট মুনাফাটা হচ্ছে আমরা যোগ করি। তাহলে সংরক্ষিত আয়ের সাথে 1,79,000 টাকা কি করব, যোগ করব। তাহলে টোটাল সংরক্ষিত আয় হবে, এবং 1,79,000 টাকার 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে কত হবে, 35,800 টাকা সংরক্ষিত আয় থেকে সঞ্চিত তহবিলে আমরা সেটা যোগ করব, 35,800 টাকা। তো 35,800 সঞ্চিত তহবিলে স্থানান্তর করলাম এবং সংরক্ষিত আয় থেকে সেটা বিয়োগ করলাম। সো এখন টোটাল ক্যালকুলেশন করলে দেখো মোট, এটা হচ্ছে সমাপনী জের, সবগুলোর কি হবে, সমাপনী জের অথবা ব্যালেন্স, আমরা কি লিখতে পারবো, অথবা ব্যালেন্স সিডি লিখতে পারতাম, ব্যালেন্স সিডি। তো এটার ব্যালেন্স সিডি কত হবে, 12 লাখ টাকা, কোনো যোগ বিয়োগ নাই। সো 12 লাখ টাকাই হচ্ছে সমাপনী জের। দেখো 1,50,000 সাথে 35,800 যোগ হবে, 1,50,000, 1 2 3 যোগ 35,800, তাহলে সমাপনী জের দ্বারা হচ্ছে কত, 1,85,800, 1,85,000 কত, 800 টাকা। সংরক্ষিত আয় 2,25,000 যোগ 1,79,000, তাহলে কত হবে, এখানে হবে 4,04,000, 4,04,000 থেকে মাইনাস 1,20,000 মাইনাস 35,800, তাহলে দুটো বাদ দিলাম, বাদ দিলে আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী জের হবে কত টাকা, 2,48,200। এখন মোট দেখো, মোট কত, মোট তিনটা যোগ করলে মোট টাকা, প্রথমে প্রারম্ভিক যে কত ছিল 12 লাখ, 13 লাখ আর হচ্ছে এত 13,50,000, 13,50,000, 2,25,000। তাহলে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ছিল 15,75,000 টাকা, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ছিল। তো প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ছিল, সবগুলো চেঞ্জ হয়ে এই তিনটা যোগ করলে কত হবে, 12, 13,85,000 যোগ 2,48,200, তাহলে কত হবে, 16,33,200। তাহলে আমাদের সমাপনী সংরক্ষিত হয় 16,33,200।
এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীর অঙ্ক। মালিকানা সত্ত্ব বিবরণী খুব বেশি কঠিন না, খুবই সহজ। ঠিক আছে, লাস্ট প্রথমে ব্যালেন্স বিটি এগুলো রেয়া মেলে দেওয়া ছিল, লিখলাম। এরপরে যাবতীয় সংরক্ষিত আয় থেকে সাধারণত সবসময় কি হবে, যোগ বিয়োগের কাজটা সব থেকে বেশি হবে। নর্মালি অন্যান্য অঙ্কে কি সংরক্ষিত আয় বিবরণটাই করতে পারে, সো সেগুলো যোগ বিয়োগ করবো এবং কোথাও যোগ করতে গেলে সেগুলো আমরা করব। আচ্ছা, আমাদের 16,12,13 আমাদের কোনো 16,34,000 হওয়ার কথা। দেখো তো ক্যালকুলেশনে 12 ভুল হয়েছে। 2 1 2 3 যোগ 1,85,800 যোগ 2,48,200। আচ্ছা, 16,34,000 টাকা। 16,34,000 টাকা হচ্ছে 16,34,000 টাকা হচ্ছে। এখানে আমাদের উত্তরটা একটু মিলাই। আচ্ছা, এটা ভুল আছে, এটা হবে 16,34,000। 16,34,000 টাকা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব এই জিনিসটা পুরাই নতুন, তো হঠাৎ করে যদি পরীক্ষা আসে, আমি এই জন্য সাজেশনে রাখলাম যে হঠাৎ করে আসলে খুব সহজ জিনিস, বাট যদি প্র্যাকটিস না থাকে তাহলে পারবা। সো এই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্বের যে, তো তোমরা চাইলে এই অঙ্কটা ভালোভাবে 2-1 বার করতে পারো, যেহেতু এই অঙ্ক সচরাচর আসে না, তো তোমরা এই অঙ্কটা একটু বারবার চেষ্টা করবা। তাহলে এই হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর টপ 10 সিকিউ, আমার সিলেক্টিভ 10টা অঙ্কর আজকে শেষ ক্লাস ছিল। তো যারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ 1 নাম্বার থেকে 10 নাম্বার 10টা অঙ্কই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো করেছো এবং খাতায় নোট করছো, এবং আমার কথা মতো দিক নির্দেশনা আমি যেভাবে প্র্যাকটিস করেছি সেভাবে এবার নিজে তুমি 1-2 বার করেছো, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, আমার ডিরেকশন যারা শুনেছো, ইনস্ট্রাকশন শুনেছো, তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমার বিনীত অনুরোধ থাকবে, যদি আমার মাধ্যমে তোমরা যদি আমার ক্লাসের মাধ্যমে যদি তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবে, এবং আমি তোমাদের সফলতা এবং মঙ্গল কামনা করছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং মন থেকে দোয়া, আমার জন্য দোয়া করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।